জানা অজানার নবম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। যথারীতি আমাদের সাথে আজকে আছেন সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদেরকে আলোকিত করবেন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাবেন সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। সাইফুল আমিন ভাই, আমরা বাংলাদেশে বেশ কিছু আলোচিত বিষয়ে দেখতে চাই, ভিডিও ফুটেজ দেখতে চাই। প্রথমে যে জিনিসটা সামনে আনতে চাই সেটা হচ্ছে এই যে পুলিশ হত্যা, ভয়ঙ্কর এই নৃশংস ঘটনার সাক্ষী পুরো বাংলাদেশ। চলুন আমরা কিছু ভিডিও ফুটেজ দেখি এবং এর নেপথ্যে কারা রয়েছে সেগুলো কিন্তু মানুষের কাছে এখন অনেকটাই স্পষ্ট। আর একটু স্পষ্ট করার প্রয়াস থাকবে আজকের এই লাইভ শোতে। চলুন প্রথমে একটি ভিডিও দেখি। ইনশাল্লাহ বলে আগুন দিয়েছে পুলিশ স্টেশনে এবং সকল পুলিশ এই পুলিশ স্টেশনের ভেতরে আছে বলে জুলাই জঙ্গিরা চিৎকার করছিল। এবং তাদের যারা মেন্টর, এই ব্যারিস্টার ফুয়াদ নামক একজন খুবই অভদ্র একটা লোক, জামাতে ইসলামের অন্যতম প্রোপাগান্ডা মেশিন, তো তিনি লাইভ টক শোতে বসেও কিন্তু এগুলো স্বীকার করেছেন নানান সময় নানানভাবে। আমরা আরও দুটো ভিডিও দেখি। এইমাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্য। ব্রুটালি কয়েকশো নয়, কয়েক হাজার, সেই সংখ্যাটা আমরা জানি। সদস্যদেরকে রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছে ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। সেই কিন্তু পুলিশরা জানে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান প্লেসে হাতের 7.62 আপনারা নিজে দেখছেন। পুলিশের ফায়ারিংয়ে কম নিহত আহত হয়েছে, সিভিলিয়ানদের হাতে 7.62 ফায়ার আর্ম ছিল, বুলেট ছিল। এবং এটি বলছিলেন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্রমন্ত্রী সাখাওয়াত সাহেবের বক্তব্য। এই বক্তব্যের পরে তাকে অপসারণ করা হয়েছিল, তাকে নৌ পরিবহন বা অন্য একটা সেক্টরে দিয়ে দেওয়া হয়েছিল। আবার একটু শুনি। ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান প্লেসে হাতে খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে, সেই কিন্তু পুলিশরা জানে। পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান প্লেসে হাতের 7.62 আপনারা নিজে দেখছেন। 7.62 মানে 7.62 রাইফেল। এখন ইনভেস্টিগেশন, ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো নাকি ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না? হৃদয় আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের ট্রমাটাইজড। বাবা বলছিল তুমি কান্না করো না, আমি বিকাল আসবো, আর আসিনি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের মতো এই পুলিশ হত্যার ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে হিন্দু না মুসলিম। হিন্দু হলে তো কোনো কথাই নেই। আপনারা জানেন বানিয়াচং থানার কথা, এই আত্মস্বীকৃত খুনিরা বহুবার এই কথাগুলো বলেছে। আরেকটি ভিডিও দেখি, অনেকটা সিমিলার, বাট এই ভিডিওগুলো তাদের জবানবন্দি। ডজন ডজন লাশ ঝুলায় রাখছে, জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে, রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে। পুলিশদেরকে না মারা হতো তাহলে পুলিশের ফায়ারিং এ কম লাগছে, এদের সিভিলিয়ান প্লেসে হাতের 7.62 আপনারা নিজে দেখছেন। 7.62 মানে 7.62 রাইফেল। সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে এরকম ভাবে ফায়ার করছে, আরো নাকি এখানে তো মাত্র 7-8 জন। এটা খুবই মারাত্মক। মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি। আমরা তো আসলে জানি মাত্র 15-20 জন 41 জন পুলিশ সদস্য মারা গেছে এরকম একটা খবর বলেছে। এটা আসলে কয়েকশো মারা গেছে এবং ব্রুটালি মারা গেছে। পুলিশের লোকজন আমাদেরকে বলেছে জবাই করেছে আপনার বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদেরকে, রাস্তায় ফেলে আন্দোলনকারী লোককে জবাই করেছে, কিন্তু পুলিশের জবাইয়ের খবরগুলো আসে নাই পত্রিকাগুলোতে। তো সেই কিন্তু পুলিশরা জানে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখিনি না, যা আসে নাই তো। কিন্তু এই ঘটনাগুলো পুলিশ সদস্যরা কিন্তু জানে, পার্সোনালি অনেকে আমাদের সাথে শেয়ার করেছে, ভিডিও দেখিয়েছে, জবাই করার ভিডিও আছে।
আমরা তো শুধু যাত্রাবাড়িতে একটা লাশ দেখেছি ঝুলিয়ে রেখেছে, এরকম ডজন ডজন লাশ ঝুলায় রাখছে। আমরা শুধু সিরাজগঞ্জে একটা থানায় পোড়ায় মারছে 13 জন 14 জনের কথা জানি, পোড়ায় মেরেছে আরো অসংখ্য পুলিশ সদস্য আছে। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে এই বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো নাকি? আন্দোলনে মাঠে ছিলাম আমরা, যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা, আমরা গ্রেনেড দিয়ে খেলেছি, আমরা বুলেট ফায়ার করেছি, আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়। তো আওয়ামী লীগ আমাদের শত্রু। প্রিয় সাইফুল আমিন ভাই, আত্মস্বীকৃত খুনিদেরকে দেখলাম, আমরা দেখলাম এরকম অনেকগুলো ঘটনা, অনেকগুলো খুনিকে আমরা দেখেছি, কিন্তু তার কোনো বিচার হয়নি। এখন জুলাই জঙ্গি নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য জুলাই জঙ্গিরা আতঙ্কিত। তারা পুলিশ হত্যার বিচারটির কথা যখনই সামনে আসে তখনই তারা বলছে যে না না না, এটা তো ঠিক হচ্ছে না। তারা ওয়ারিড, কারণ তারা কালপ্রিট, এটা তো খুবই স্পষ্ট। তো এইরকম কালপ্রিটদের বিচার হবে না? আমাদের কাছে জলজ্জান্ত প্রমাণ, উদাহরণ রয়েছে। সাখাওয়াত সাহেব সম্প্রতি আরও ইন্টারভিউতে বলছেন যে তিনি কেন ওইখান থেকে তাকে প্রত্যাহার করা হয়েছিল, তিনি রিজাইন করতে চেয়েছিলেন, এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যাদের কাছে 7.62 বা চাইনিজ রাইফেল ছিল তারা দেখতে বাংলাদেশিদের মতো না। তাহলে তারা কারা? অনেক ধন্যবাদ আসাদ। এগুলা যখন বারবার দেখি, বারবার আছে, তখন নিজের কাছে নিজে প্রশ্ন জাগি যে আমরা জাতি হিসাবে আসলে মানে কি করেছি। জাতি হিসাবে আমরা মিসগাইডেড হয়েছি, আমরা সব কথা বিশ্বাস করেছি, কিন্তু যারা সত্যি কথা বলছে তাদেরকে আমরা বিশ্বাস করিনি, তাই না? আপনি ধরেন কিন্তু সাখাওয়াত সাইফুল সাহেব আমিন ভাই, যখন একটু বলছে, একটু আপত্তি করতে চাই। যারা সত্যি কথা বলেছে বুঝতে পারছি, তারা তো এর আগে জুজুর ভয় আমাদেরকে দেখিয়েছে। হাসান মাহমুদ আর ওবায়দুল কাদের ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু হতো বাংলাদেশের সব দায় বিএনপি এবং জামাত শিবিরকে দিত। কেন আমরা তাদের বিশ্বাস করব? ঠিক আছে, এই কথাটা আপনার অবশ্যই যুক্তিসম্পন্ন। ওরকম নেতৃত্ব ছিল বলেই তো এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, তাই না? এরকম একটা অথর্ব নেতৃত্ব ছিল বলেই তো এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। আর না হলে ওরা তো সব বিষয় পলিটিক্যালি হ্যান্ডেল করার কথা ছিল, তারা চাওয়াবাজি দিয়ে হ্যান্ডেল করতে চাইছে। তো সে কারণে ওই যে আপনি যে কারণে বিশ্বাস বাঘের করেন গল্পের নাই মতো। আমরা, হ্যাঁ, বাঘের গল্পের মতো আমরা যে কারণে বিশ্বাস করি নাই। কিন্তু কথা হচ্ছে এটাও তো সত্য যে সত্যি কথাগুলি আমরা বিশ্বাস করি নাই। এটা 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 নিয়ে তো কোনো ইয়ে নেই। কারণ এই সত্যি কথাগুলি তো কোনো না কোনোভাবে প্রকাশিত হয়েছে, কোনো না কোনোভাবে। বরং ধরেন এই যে আপনি যে দেখাইলেন একজন, মানে আমি তো মনে করবো যে এই তো খুনি, মানে খুনিদের খুনি কি খুনি, একটা শিরোমণি শব্দ আছে না, খুনিকুল শিরোমণি বলা যায়। যে লোক নিজে বলে যে পুলিশদেরকে জবাই করা হয়েছে এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য তো সেগুলো বলতেছে, তাই না? আরো যেন হয়, আরো যেন হয়, এগুলো তখনকার সময়। তো আমরা কিন্তু এদের এই কথাতে উল্লসিত হয়েছি, আমরা আমাদের আমাদের জনগণ উৎফুল্ল হয়েছে এবং আরো উৎসাহিত হয়েছে এগুলা করার জন্য। তো আপনি কিন্তু ওই ওবায়দুল কাদের বা ওই হাসান মাহমুদকে দিয়ে কিন্তু এই এই জিনিসটাকে তুলনা করলে হবে না। কারণ এই জায়গাটা পুরো জাতিটা কিন্তু বেকুব বনছে, বেকুব হিসেবে আমি বলতেছি। আমরা এই বেকুব জাতি বিশ্বাসই করতে পারে নাই যে আজকে সাখাওয়াত সাহেবের কথাটা আপনি আরো একটু যদি আমি বলি, উনি কি বলছেন যে হেলিকপ্টার থেকে যে ফায়ারিংটা হয়েছে সেটা 7.62, এবং ওই হেলিকপ্টারে যারা ছিল, যারা ছিল তারা আমাদের দেশের পুলিশের মতো না। তারপর যারা মাঠে ছিল লুঙ্গি পরা, মাস্ক পরা, তারা আমাদের দেশের মানুষের মতো না। তাহলে এরা কোন দেশের? এই কথাগুলো যখন আসছে ঠিক তখন যদি অ্যাড্রেস করা হইতো, হ্যাঁ, অ্যাটলিস্ট আমি ওই বিক্ষোভের সময় বা বিপ্লবের সময় বা অভ্যুত্থানের সময় জঙ্গিরা কি করছে সেগুলা ব্যাখ্যাটা পরে যায়, কিন্তু পরবর্তীতে যখন 2-4 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে যখন জিনিসটা সারফেসে আসছিল যে এটা তো পাবলিকের গণ অভ্যুত্থান ছিল না, এটা তো হলো পাবলিকের গণ অভ্যুত্থানে প্ররোচিত করা হয়েছে, তাই না? পাবলিককে এই মানে এমন এমন ঘটনাগুলো ঘটানো হয়েছে যে ঘটনাগুলো দ্বারা পাবলিককে ক্ষুব্ধ করা হয়েছে। যেমন ধরেন উনি বললো না যে হেলিকপ্টার থেকে গুলি করতে, হেলিকপ্টার থেকে একটা বাচ্চা মেয়েকে গুলি করে মারা হয়েছে। যে বাচ্চা মেয়েকে গুলি করে আজকে পর্যন্ত সেই বাচ্চা মেয়েকে কিন্তু আন্দোলনের প্রতীক বানানো হয়, বিভিন্ন জায়গাতে ওর ছবি ব্যবহার হয়, অথচ সে কিন্তু কোনো পুলিশ দ্বারা নিহত হয়। এটা তো সাখাওয়াত সাহেবের কথা, এটা অন্য কারো দ্বারা। তার ভাষ্য অনুযায়ী শারীরিক কাঠামো এগুলা দেখে টেকে মনে হয় না এরা আমাদের দেশের লোক। তো আমাদের দেশের না কোন দেশের লোক? এখন কি বলবেন এটা ভারতের লোক? বিডিআরে বলেন ভারতের লোক, এইখানে বলেন ভারতের লোক। এখন বলবেন এই কথা? যেমন ধরেন প্রচারিত ছিল সাভারে প্রচারিত ছিল যে ক্যান্টনমেন্টে ইয়েদেরকে, ভারতীয় সৈন্যদেরকে আশ্রয় দেওয়া হয়েছে, তারা এই হত্যাকাণ্ড ঘটাইছে, ঠিক আছে? যেমন এয়ারপোর্টে
ভারতীয় সৈন্য ছিল, তারা বাংলাদেশের সমস্ত কিছু মনিটর করতেছে, এইসব কিছু ছড়ানো হয়েছিল না? ছড়ানো হয়েছে, কিন্তু ঘটনাটা এখন একটা জিনিস সত্য, সেটা হলো সত্য মানে কি, যদি সাকাত সাহেবের কথাটা যদি ইয়ে করেন, পুলিশের ইনভেস্টিগেশন থেকে তো সাকাত সাহেব বলছেন, সাকাত সাহেব যে কথাটা বলছেন সেটা তো পুলিশের ইনভেস্টিগেশন থেকে, উনি তো নিজের ব্যাপার ইয়ে বলেন নাই। তো ওনার এবং ওনার দেখা কিছু, যে উনি যে যাদেরকে দেখছেন, তো সেখানে কি জিনিসটা আসছে, সে বিদেশি, বিদেশি তো ভারতীয় যদি না হয় তাহলে কোন দেশের? তার মানে ম্যাটিকুলাস ডিজাইন কোন দেশের? এই ম্যাটিকুলাস ডিজাইনটা কেমনে হয়েছে? মানে এগুলা সব যদি আসলে ইনভেস্টিগেশন হয়, ম্যাটিকুলাস ডিজাইনারদেরকে যদি ধরা হয়, ম্যাটিকুলাস ডিজাইনারদের কাছ থেকে জিজ্ঞাসা করা হয় যে আসলে তোমাদের ম্যাটিকুলাস ডিজাইনে এই লোকগুলি কারা ছিল, আমরা দেখলে এখন সহজেই বুঝতে পারি এরা কারা ছিল। ওরা ছিল যারা এই জঙ্গিদেরকে ইয়াতে সেফ হাউসে আশ্রয় দিচ্ছে। সেই সেফ হাউসে কারা আশ্রয় দিচ্ছে জঙ্গিদেরকে? এটা আমরা সবাই জানি। আমেরিকান ডিপ স্টেটের লোক, আমেরিকান এমবেসির লোকেরা, ফরাসি এমবেসির লোকেরা, হ্যাঁ এমবাসি লোকের, হ্যাঁ এবং কয়েকটা রাইডিং শেয়ারিং অ্যাপ যেমন পাঠাও বা অন্যান্য জায়গায়, গ্রামীণ ব্যাংক, অনেক জায়গায় এগুলো হয়েছিল। কিন্তু ভারত যদি এখানে তাদের লোক পাঠাতো তাহলে তো এই তথাকথিত জুলাই আন্দোলনই হয় না, ভারত এখানে কোনো ভেটো দিলে। না ভারত এখানে যদি ভারতের সেনারাই থাকতো বা ভারতের পুলিশ বাহিনী সেখানে করে দিত, ভারতের পুলিশ বাহিনী তো মানুষ মারার জন্য আসে নাই। ভারতের পুলিশ বাহিনী যদি এখানে এনে থাকে, তারা তো হেলিকপ্টার কোথা থেকে, র্যাবের হেলিকপ্টার ভারতীয় সৈন্যরা ইয়ারা কেমনি ব্যবহার করছে? এটা এমন কেউ করছে যারা র্যাবের উপর নিয়ন্ত্রণ আছে। র্যাবের উপর নিয়ন্ত্রণ কার ছিল? আমেরিকা। আমেরিকার আমেরিকা সরাসরি র্যাব প্রতিষ্ঠাতা আমেরিকা। আমেরিকায় তো র্যাবের ট্রেনিং থেকে শুরু করে সর্বশেষ যত ওয়ার এন্ড টেররের পর টেকনোলজি থেকে। আছে, প্রত্যেকটা জিনিস আমেরিকা। তো এই যে জিনিসগুলো তো এখন আমেরিকা মানে কি, আমেরিকান কারা, এটা হলো আমার জানা বিষয়। কারা এই ম্যাটিকুলাস ডিজাইনের সাথে জড়িত ছিল, কারা এই জুলাই জঙ্গিদেরকে সেফ হাউসে রাখতো, কারা জুলাই জঙ্গিদের এই রাইড শেয়ারিং করে এইখান থেকে ওখানে পৌঁছাইতো, কারা। আপনি আরেকটা উদাহরণ দেয়, যে কথাটা কিন্তু অনেক দিন সারফেসে আসে না। রাতের বেলা, বিভিন্ন সময় রাতের বেলা, হ্যাঁ, এই যে নাহিদরা অ্যারেস্ট হওয়ার আগে নাহিদরা সেনাবাহিনীর গাড়িতে করে ঘুরে বেড়াইছে, এই কথাটাও কিন্তু আসছে বাজারে। তারা কোথা থেকে সেনাবাহিনীর গাড়ি পেলো? সেনাবাহিনীর গাড়িতে করে তারা কি করে ঘুরলো? তার মানে সেনাবাহিনীর একাংশের সাথে ছিল। এই সেনাবাহিনীর একাংশটা কারা? কোন দেশের স্বার্থ নিয়ে তারা এই করছে? তো এখানে বিদেশি আছে এবং আমাদের সেনাবাহিনীর একটা অংশ, এটা কিন্তু এখন ক্লিয়ার। কারণ 7.62 সম্পর্কে আমরা তো আর বিশেষজ্ঞ না, সাখাওয়াত সাহেব তো বিশেষজ্ঞ, উনি ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। উনি বলছেন যে 7.62 এটা মারণাস্ত্র, মানে মৃত্যুর জন্য এই বুলেটটা ব্যবহার করা, মানে এটা ওয়ারে ব্যবহার করা হয়, অপর পক্ষকে গুলি করে মেরে ফেলো। তো সেটা তো আমাদের পুলিশের হাতে ছিল না। সেটা কোথা থেকে আসলো? চাইনিজ রাইফেল, আমাদের যে চাইনিজ রাইফেলের কথা, আমাদের পুলিশের হাতে কিছু চাইনিজ রাইফেল আছে, কিন্তু 7.62 বুলেট ব্যবহারকারী চাইনিজ রাইফেল গুলো তো আমাদের পুলিশের হাতে নাই। তাহলে এটা কারা ব্যবহার করছে? তো এখন তার বলতে পারবো না এটা র ব্যবহার করছে, এখন তার বলতে পারবো না ভারতে, কারণ ভারতীয় রতন এসে শেখ হাসিনা উৎখাত করে নাই। র তো এখানে উৎখাত করতে আসে না। র যদি এসেও থাকে তাহলে মানে ইয়াদের যারা অপর পক্ষে আওয়ামী লীগকে ঘৃণা করে, তারা বলবে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য আসছে। কিন্তু আর র হইলে তো এত 18 মাসে কি বলে ইউনুস গ্যাং, তারা যেভাবে 7 সিস্টার্স খেয়ে ফেলবে, কত ধরনের ভারতের প্রতি ঘৃণা ছড়িয়েছে, তারা কি আর র হইলে কি এটা তো পোস্টার বানায় ঘরে ঘরে দেখাইতো, এটি সুস্পষ্ট। তো সাইফুল আমিন ভাই, আমরা কিন্তু শেখ হাসিনাকে অবিশ্বাস করেছি। তিনি কিন্তু বলেছিলেন এরা রাজাকারের বাচ্চারা পাবে নাকি, মানে কোটা যদি মানে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে নাকি। এখন তো দেখলাম একদম প্রমাণিত সত্য, এরা আসলেই একদম খাঁটি রাজাকারের বাচ্চা, মানে কোনো সন্দেহ কিন্তু কেন কিভাবে কোনো ডটের দরকার নেই। আমরা যদি একটা ভিডিও সাইফুল আমিন ভাই দেখি, জুলাইয়ের সময়, মানে এই ভিডিওটা খুব রেলেভেন্ট এই জন্য যে সার্জিস আলম বা অন্যান্য জুলাই জঙ্গিরা কিভাবে আমাদের সাথে প্রতারণাটা করেছিল। একটা তো আমরা তো ধরেন আমরা সাধারণ মানুষ, তাই না সাইফুল ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কিছু বুঝবো না, অনেক কিছু আমাদের মাথার উপরে দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, আওয়ামী লীগের মুখপাত্র কে ছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাগুলো কে বলেছিল আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে।
আমি একটু সার্জিসের এই বক্তব্যটা দেখাই, যে বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে কিভাবে তারা বিভ্রান্ত করেছিল। এবং অন্যদিকে আওয়ামী লীগের মুখপাত্র যারা ছিলেন, পলক সহ ইয়াং আরেকজন, ওনার নাম এ আরাফাত বলেছিলেন ড্রাগ দেওয়া হয়েছে। আমরা হেসেছি, কারণ এমন টোনে বলেছিলেন। আবার এই যে পলক বলেছিল ইন্টারনেট বন্ধ করে নেই, বন্ধ হয়ে গেছে। এই ধরনের ফাত্রামি কথাবার্তা যখন আওয়ামী লীগের যারা মুখপাত্র তারা বলেছিল, জনগণ স্বাভাবিকভাবেই তাদেরকে অবিশ্বাস করেছিল, কারণ তারা জনগণকে বোকা বানাতে চেয়েছিল। সত্যটা সামনে আনলেই তো হতো, তারা আনে নাই। জনগণের কি দোষ? সাইফুল রহমান ভাই, আবু সাইদকে গুলি করার যে দৃশ্য, ওইটা যে রাবার বুলেট, ওইটা যে আসলেই মারণাস্ত্র না, লিথাল ওয়েপন না, এটা আমরা কেমনে বুঝবো? আমরা তো না, মিলিটারি আমি ট্রেনিং নেওয়া আমি না। আমি একটা কথা বলি, সেটা হলো আসলে কিভাবে বিশ্বাস করবেন যদি এই কথাটা আসে। আরাফাত যেটা হুম, বলছিল, হ্যাঁ, এই আরাফাত হুম, যেটা ড্রাগ ড্রাগ করা হয়েছে এদেরকে, হুম, সে আসলে হুম, এটা ওই যে পলিটিশিয়ান না হলে যেটা হয় আর কি, পলিটিশিয়ান না, সে সে যে কথাটা বলতে চাইছিল, আমার ধারণা এক মানে অনেক পরে আমি যখন তার এই কথাটা আবার দেখি, আমার ধারণা সে যেটা বলতে চাইছে যে ওই যে যে শিশুদেরকে ব্যবহার করা হয়েছিল, যে শিশুরা সবসময় সামনে থাকতো, সামনে হুম, এগুলা ড্রাগে অ্যাডিক্ট ছিল, এবং এটা তো পরে স্বীকার করছে, ওরাই স্বীকার করছে কিন্তু এই হুম, সমন্বয়করা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির সময় এই যে যাকে আপনি দেখালেন, এরা কিন্তু স্বীকার করছে তারা তাদেরকে লালন পালন করতে। রিফাত বলছে তারা হ্যাঁ, তাদের একটা ১০০ কত জনের একটা ইয়ে ছিল, যাদেরকে তারা টোকাইদেরকে, হ্যাঁ, হ্যাঁ লেখাপড়া করে দেয়, এদেরকে এমন একটা ড্রাগ তারা, যেটা হলো জুতার সলিউশন না কি বলে, জুতা পেস্ট করার, হুম, সেটা ব্যবহার করতে তারা দিত, যাতে তারা এই ঝাঁপায় পড়তে পারে না, তাদের জীবনের মায়া করে না। এরকম একটা তাদের হুম। বাহিনী ছিল। আরাফাত এই জিনিসটা বুঝতে পারে নাই। এক পলক আমার, পলক পলকের আরেকটা জি, আরেকটা বলি, পলকের কথাটা আমি কারে জাস্টিফাই করতে, পলক বুঝাইতে পারে নাই যে ইয়াতা যেটা আগুন দেওয়ার কথা বলা হয়েছে, যে এক্সচেঞ্জে আগুন দেওয়া হয়েছে, কি কি সব জায়গায় আগুন দেওয়া হয়েছে, এগুলো এগুলো বুঝানোর জন্য তার যে পলিটিক্যাল মেধা দরকার ছিল, সে পলিটিক্যাল মেধা ছিল না। সে জানে না, এই কথা বলার সঙ্গে সঙ্গেই তো মানুষ মনে করছে দূর বেটা ফাউল। এবং সে আরাফাত বলতে যখন পারতো বুঝাইতে পারে রাষ্ট্রীয় না ড্রাগটা নিরাপত্তার কি, জন্য, কিন্তু রাষ্ট্রীয় কিন্তু নিরাপত্তার জন্য আমরা ইন্টারনেট বন্ধ করেছি, এটা দরকার। সিম্পল হ্যাঁ, কথা, যে শীঘ্রই আবার ফিরে আসবে। আবু সাইদকে আবার কালো, কিসের আবু সাইদ, কিসের কিসের হিরো, তাকে হিরো বানানো হয়েছে কেন? তার জন্য শোক দিবস কেন করা হয়েছে? এই শেখ হাসিনা কোনো পিআর টিম নাই, ওনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই, কেন হ্যাঁ, থাকবে না? ওনার যদি ফেসবুক থাকতো, আজকে ইউনুচ্চা তো তার চেয়ে বয়সে বড়, ওর ফেসবুক আছে, ওর পিআর টিম আছে, শেখ হাসিনা কেন নাই? রাষ্ট্র আমাদের বোঝায় না, আমরা নাগরিক, আমরা সাধারণ নাগরিক, আমরা জানি আমাকে না বুঝতে কোন হবে। বন্দুকটা কিরকম। আমাদেরকে বুঝাইতে হবে যে আবু সাইদকে যে বন্দুকটা দেখছো, এটা রাবার বুলেট, এনটিভির কাছ থেকে ফুটেজ এনে দেখাইতে হবে আবু সাইদ পুলিশকে পেটাচ্ছিল। পুলিশ তার আত্মরক্ষার্থে, তারা গেট ভেঙে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে ঢুকছিল, পুলিশ তার আত্মরক্ষার্থে রাবার বুলেট ছুঁড়েছে। এটা কি আমাদের জানিয়েছে? আমরা 5ই আগস্টের পর 15ই আগস্টে জানলাম, এর আগে জানলামই না। কেন? এটা কেন? এটাই তো আমি সাইবার বলছি। যোদ্ধারা কোথায়? আমি তো আমাদের এটাই ট্যাক্সের টাকা দিয়ে বলছি। সাইবার যোদ্ধা পালা হয়েছে, সিআরআই ফিআরআই সাইবার সব ধান্দাবাজ। পলক ছিলই শুধুমাত্র কোন নারীর নিয়ে ঘুমাবে, এবং এই যে সালমান মুক্তাদিরের মতো কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে দিয়ে মানে এদেরকে দিয়ে শুধু এই ধান্দাগুলো করেছে। সাইফুল রহমান ভাই, এটা হচ্ছে যে না, নির্মম সত্য কথা। ওখানে নির্মম সত্যটা আপনি তো যেভাবে বলছেন, তার চেয়ে আমি আরেকটু অন্যভাবে বলি, যে জি কেমনে প্লিজ। নির্মম সত্যটা হলো হচ্ছে, ধরেন আমি একটা নিউজ আর্টিকেল কোন একটা ইন্টারন্যাশনাল ম্যাগাজিনে পড়তেছিলাম, সেখানে ওই যে কি বলে, জয়ের ইন্টারভিউ নিয়ে একটু ইয়ে হচ্ছিল, অ্যানালাইসিস করছে। তো জয়ের হুম, ইন্টারভিউ অ্যানালাইসিস মানে জয় সম্পর্কে বলতে গিয়ে বলতেছে, মানে শেখ হাসিনার মুখপাত্র সে, এরকম একটা শেখ হাসিনার যে পক্ষে সে কথা, আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে সে এরকম, কিন্তু সে আসলে পলিটিশিয়ান না। এই জিনিসটা বুঝাইতে গিয়ে তখন ও বলছে হুম, যে সে খুবই ভালো একজন, মানে বাংলাদেশের যে আইটির যে উত্তরণ ঘটছে, এইটার সে স্বপ্নদ্রষ্টা বা পথ দেখাইছেন। কিন্তু যারা এটা হুম, বাস্তবায়ন করেছে, যারা তার এই আইডিয়াগুলো বাস্তবায়ন করছে বাংলাদেশে এরকম ইন্টারনেটের প্রসারের জন্য বা আইটির প্রসারের জন্য, তারা আহ, তারা অন্য দ্বারা ডোপড হয়েছে বলছে, যে তারা ভিন্ন মতাবলম্বীদেরকে বেশি প্রশ্রয় দিছে, এবং ভিন্ন মতাবলম্বীরা তাদের এই পুরো ট্রেনিং প্রসেসটা টোটালটা নিয়ে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে। একদম এটা অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল ম্যাগাজিন হ্যাঁ, অ্যানালাইসিস, যে সাইবার জয় সিকিউরিটি। এটা দিছে ঠিকই, কিন্তু জয়ের জিনিসটা ইমপ্লিমেন্ট করতে গিয়া ওরা যা করেছে, সেখানে ববির নামও আসছে, যে ববিও এটার সাথে এসে, যে ববিও এটা সাকসেসফুলি করতে পারে নাই, পলকের নাম আসছে, অনেকের নাম আসছে, কিন্তু এখানে যারা ইমপ্লিমেন্টেশন হয়েছে তারা ডিটেকটিভ। তার বাছাই করছে হলো এমনদেরকে যারা তৈরি হচ্ছে ওদেরকে ছোবল মারার জন্য। অথচ জি, তার যে উচিত ছিল যে এই বাছাই করার সময় এই যে তার যে দলটা তৈরি করার জন্য, এটার জন্য আগে তাদের জানা উচিত ছিল পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না জেনেই তারা এগুলো করছে। তো এখানে ইমপ্লিমেন্টেশনে যারা ছিল তাদের অজ্ঞতা,
এবং ওদিকে ধরেন জয়ের ব্যাপারে যেটা বলছে, জয় তো আইডিয়াটা দিয়েছে, সে মাঠটা খেয়াল রাখার কথা ছিল তার, সে তো খেয়াল করে নাই। এই জন্য ওরা বলছে জি। যে ও এখনো পলিটিশিয়ান না। আচ্ছা, পলিটিশিয়ান না বুঝলাম। সাইফুল রহমান ভাই, আমার অবস্থা হয়েছে কি জানেন? ক্রিকেট ম্যাচ হারার পরে একটা মিম খুব আলোচিত, যে পাকিস্তানি এক সমর্থক বলছিল, ও ভাই মারো মুঝে মারো, মানে ও রাগের চোটে যে জেতা ম্যাচ হেরে গেল, হ্যাঁ ইয়ে মজাক হো রা হ্যায় ক্যা, এরকম একটা মিম আছে। কিন্তু মানে আমার হচ্ছে যে এই পুরো দেশটা ধ্বংস হয়ে গেল চোখের সামনে, আমরা কিছু করতে পারলাম না। এবং এই 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 অযোগ্যদের কারণে। এখন আপনি বলছিলেন পলিটিক্যাল নলেজ নাই, তাহলে ওবায়দুল কাদের কেন বললো যে ছাত্রলীগ যথেষ্ট এদেরকে শাস্তি করার জন্য? এই কথা কেন বললে সে আবার ছাত্রলীগের দৌড়ে নিয়ে খেলো? আপনি কি মনে করেন ওবায়দুল কাদেরও পলিটিক্যালি ইম্যাচিওর? বটেই তো, তার তার নাম হলো কি জানেন? ও, তাকে সবাই চিনি কেমনে, যে খুব ভালোবেসি চিনি কেমনে আমি, সেটা ওকা। ওকে কমিশন, মানে ওকে কমিশন, ওবায়দুল কাদের কমিশন। ওবায়দুল কাদের কমিশন কিন্তু বেসিক্যালি এর বলে না, সবসময় বলে এটা কি কমিশন আমি জানি না, তবে তার সে ছাত্রদেরকে নিয়ে সারা জীবন সে কাটাইছে, মানে ছাত্রলীগ কিন্তু তার তত্ত্বাবধানে ছিল। এবং তার তত্ত্বাবধানে তার পলিটিক্যাল জ্ঞান এত দারুণ, বা সে এমন একজন নেতা যে এত জনবিচ্ছিন্ন ছিল যে ছাত্ররা কি করতেছে সে কোনোদিন খোঁজই নেয় নাই। ছাত্রলীগের কিন্তু মেন্টর সে, ছাত্রলীগের নেতৃত্ব থেকে সবকিছুর মেন্টর হওয়ার কথা তার। সেই ছাত্রলীগের লুঙ্গির তলায় আজকে সাদেক কাইয়ুম কিন্তু ডাকসুর বিপি। তো আপনি এই জায়গাগুলি তো এটা সত্যই যে ইম্যাচিউর এবং বাচাল এবং অথর্ব খারাপ লোকজনই আওয়ামী লীগের লিডারশিপে চলে আসছিল। এবং যারা মেইন জায়গাগুলো, যেটা আওয়ামী লীগের বেস, যেমন ছাত্রলীগ আওয়ামী লীগের বেস, কিন্তু এটা ছাত্রলীগ আওয়ামী লীগের বেস, জি। কৃষক লীগ আওয়ামী লীগের কিন্তু বেস। এই বেসগুলো যারা করছে তারা যুবলীগ, হ্যাঁ আওয়ামী লীগ তো একটা মানে ধরেন আমব্রেলা, তার মধ্যে এগুলো তাদের বেস, এই বেসগুলো পুরো নষ্ট হয়েছে তাদের। তো এই নষ্ট হওয়ার পিছনেতে এই যে আপনি ওকার মতো লোক, নানকের মতো লোক, যাদের পলিটিক্যাল নিশ্চয়ই পলিটিক্যাল জ্ঞান আছে বলে এই পর্যন্ত আসছে, কিন্তু শেষ দিকে এসে তারা তাদের পলিটিক্যাল জ্ঞান এমন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে যে তাদেরকে মানুষ আর বিশ্বাসই করতে পারে না, তাদের কোনো কথাই মানুষ বিশ্বাস করে না। দেখেন এই সমালোচনাগুলো, এটা সত্য যে আচ্ছা আপনিও বোধহয় করেন নাই, আমরাও করি না। আমরাও কিন্তু তখন আমরা যদি নিজেরাও কখনো মনে করি নাই যে আমি আওয়ামী লীগের এত সমর্থক হইতে হবে আমাকে এক জীবনে, কোনোদিন আমি ভাবিই নাই যে এখন আওয়ামী লীগের সমর্থন করার আমাদের একটা জাতীয় দায়িত্ব হয়ে ভাই পড়ছে। কেমনে প্রশ্ন কিন্তু কথা আসে, হচ্ছে আমার এটা, বাবা মা মাইনর বোনকে নিয়ে গুম করে রাখছে হাসান মাহমুদ, আমার দেশ ছাড়া হইতেছে, পাসপোর্ট কেড়ে নিছে, জেল খাটাইছে, আমি কোন মুখে আওয়ামী লীগের তো নামই নিতে পারতাম না। এটা নাম নিলে বরং আমার বন্ধু বান্ধবরা আমার জুতা দিয়ে পেটাবে, যে তোর লজ্জা শরম নাই। আওয়ামী লীগ কি সেই অবস্থা রাখছে? আওয়ামী লীগ যাদের বন্ধু বানানোর কথা ছিল তাদের যেছে কোনো কারণ ছাড়া যে শত্রু করছে। আমি তো একটা নিরীহ মানুষ, যাচ্ছিলাম নেপালে, আমার ধরে নিয়ে জেলে নেওয়ার দরকার কি ছিল? হেফাজতের কথা আমার পাসপোর্ট নিয়ে নেওয়ার দরকার কি ছিল? আমি দেশে নাই, আমার মা বোনদের ধরে নিয়ে আটকায় রেখে আমার ভিডিও ডিলিট করার দরকার কি ছিল? এখন বাংলাদেশের প্রয়োজনে কথাগুলো বলতে হয়। সাইফুল আহমেদ কষ্টও লাগে। আপনি বলছিলেন ট্রেনিং নিয়েছে জামাত শিবির। আমার দেখা, আমার পেজ হ্যাক করেছিল এবং সেই হ্যাকের সাথে যারা যুক্ত, আমার যেহেতু ক্ষতি হয়েছে, আমি এদের খুঁজে বের করেছি, ডিজিটাল ফুটপ্রিন্ট বের করে দেখলাম যে তারা বাংলাদেশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের, ডিটেকটিভ ব্রাঞ্চের সাইবার ইউনিটে বসে এবং রাজীব ফারহান নামক একজন পুলিশ সুপার তার কোলে বসে তার সাথে জন্মদিনের কেক কাটছে 5 স্টার হোটেলে বসে এই ধরনের হ্যাকাররা, এবং এর প্রত্যেকটা জামাত শিবির। আমি এটা নিজম মজুমদারকে এই 5ই আগস্টের 1 বছর আগে, 6 মাস আগে জানিয়েছি যে আওয়ামী লীগের মূল জায়গায় কিন্তু ঘুনে খেয়ে ফেলেছে। আমার পেজ হ্যাক করছে, অসুবিধা নাই, আওয়ামী লীগ তো ওটার বিচার করবে না, বাংলাদেশ ওটা বিচার করবে না, কারণ আমি ওখানে যে মামলাও করবো না। কিন্তু এরা কিন্তু জামাত শিবির, এরা কিন্তু আপনাদের পেজটা সব নষ্ট করবে। নিজম মজুমদারের পেজ একের পর এক নষ্ট করছিলাম। আমি বলছিলাম যে এটা কোথা থেকে হয়। আমি জানি না তারা কি সিদ্ধান্ত নিয়েছে, তাদের কি অবস্থা আমি জানি না, এটা আমার জানার দরকারও নেই। কিন্তু এই যে আওয়ামী লীগ চরমভাবে ব্যর্থ, মানুষের কাছ থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছিল, তারা তাদের শত্রু মিত্র যে চিনতে পারে নাই, সেটার উদাহরণ তো এখন। কিন্তু আমরা হারালাম অনেক পুলিশ সদস্যকে, আমরা হারালাম দেশটাকে, আমরা আমাদের দেশটাকে এখন ঋণে জর্জরিত আওয়ামী করে লীগের অনেক ফেললাম। নেতাকর্মীও হারিয়ে গেছে, অনেক নেতাকর্মীও নিহত হয়েছে, তাই না? এই আওয়ামী লীগও অনেক পুলিশ, কিন্তু যেমন চোর পুলিশ মারা চোট্টাগুলো গেছে, তো আওয়ামী ঠিকই লীগও পালায় গেল। এই ওবায়দুল কাদের বলেন, হাসান মাহমুদ বলেন, নানক বলেন, কোনো বদমাইশ তো শাস্তি হলো না। তারা তো দিব্যি আছে, কোটি কোটি টাকা পাচার করে নিয়ে গেছে। এখন তো জুলাই জঙ্গিদের পাচারটা সামনে আনবো নাকি এদের সামনে আনবো, ওই চিন্তা করে জুলাই জঙ্গিদের ব্যাপারেই ফোকাসটা রাখছি। তারা তো এখন দুধে আর হাতে তো আসছে ভাই। আওয়ামী লীগ তো এখন ঘায়েল হয়েছে, এখন আর তো আমাদের আওয়ামী লীগকে ঘায়েল করার এখন আর আমাদের মানে আমি কোনো মানে এটা যৌক্তিক
যারা অন্যায় করছে তাদের সম্পর্কে কথা বলা যৌক্তিক, কিন্তু এই মুহূর্তে সে ধরনের আমাদের কোনো এখন আর আহ, জায়গা নেই, কোনো জায়গায় তো আপনার আমার জন্য কোনো জায়গা নেই। সো আওয়ামী লীগই একমাত্র জায়গা, যে জায়গাতে এখনো আমাদের ভরসা করতে হবে। সেই জন্যই হয়তো এই কথাগুলো এখন না বলাই বেটার, তারা যেন কি বলে তারা যেন শুদ্ধ হয়ে আসে। এখন তারা যদি টাকা পাচার করে নিয়ে থাকে এখন তো সেটা আমরা ফেরত পাইতে পারবো না, কিন্তু তাদের মধ্যে যেন শুদ্ধতা আসে সেটা আমরা আশা করতে পারি। মানে আমার আমার একটা হলো কি আপনার বললো যে এখন আর আমাদের কাছে কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সো বিকল্প যেহেতু নাই, আওয়ামী লীগে ভরসা। অনেকে বলতে পারেন যে তোমরাও তোমরা তো একদিন আমাদেরকে করো না, সেটা ঠিক আছে, কিন্তু আমরা কোনদিন আসলে আওয়ামী লীগের পক্ষ নিয়ে তো কোনদিন কথাও বলি, কিন্তু বলবো কি করে? বলার মতো তো আপনি যে কথাগুলি বললেন এগুলো তো অনেকেই অনেক কিছু আমরা দেখছি। আপনার তো আপনার পার্সোনাল, আমি আরো অনেকেরটা জানি যে যারা এরকম ভাবে নিগৃহীত হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগকে ভালোবেসেও নিগৃহীত হয়েছে, এরকম লোক হয়েছে। ঠিক আছে, মানে আওয়ামী লীগের যাদের টাকা আছে তাদের কাছে আওয়ামী লীগের সৎ নেতা কর্মীরা নিগৃহীত হয়েছে না, হয়েছে, কিন্তু এখন আর সেটা বলে তো আর কিছু করা যাবে না। এখন তো যেভাবে হোক এই এখন যে আওয়ামী লীগটা সামনে আসবে, আমার ধারণা কি এই আওয়ামী লীগ ডিফারেন্ট একটা আওয়ামী লীগ হবে। আমি নেতাদের ব্যাপারটা বলতে পারি না, আমি তৃণমূলের যে লোক আছে তাদের সাথে আমার সামান্য যেটুকু যোগাযোগ আছে, তারা কিন্তু খুবই সচেতন। এই যে বাঞ্চ অফ পিপল, মানে যারা কখনো আওয়ামী লীগ করে নাই তারাও আসছে, তৃণমূলের আওয়ামী লীগ আসছে, এই যে মিলে একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এখন মুক্তিযুদ্ধের পক্ষের একটা জনগোষ্ঠী। এখন এটাকে আমাদের সমর্থন দেওয়া ছাড়া কোনো উপায় নেই, আমাদের এটাকেই আমাদের পুঁজি করতে হবে, এইটাকে দিয়েই আমরা আমাদের ভবিষ্যৎটা দাঁড় করাইতে হবে। কিন্তু আমরা এখন অতীতটা একটু ধরেন যদি আমরা রেখে দিয়ে এখন এই যে জুলাইয়ের যেগুলো হচ্ছে এগুলার জন্য আমরা যদি একটু ফাইট করি, আমার মনে হয় এটা আমাদের জন্য জি, কিন্তু সাইফুল্লাহ ভাই, যদি আপনার রোগ হয় আপনাকে সেই রোগটা আইডেন্টিফাই করতে হবে যে হ্যাঁ আমার রোগ হয়েছিল। আওয়ামী লীগের মধ্যে একটা শ্রেণী আছে, আমি একটা শ্রেণী বলি, এরা দলদাস, এরা এত অসভ্য, এত বর্বর। আজকে 2 বছর হয়ে গেল তারা মারাত্মকভাবে পরাজিত, জানেই না কেন পরাজিত হয়েছে। এটাকে এখানে কমেন্ট করেছেন একজন নারী, নৌশিন লায়লা, বলছেন যে ছাত্রলীগই যথেষ্ট। এই কথা ওবায়দুল কাদের সিদ্দিকী আবার কে? আচ্ছা, ওবায়দুল কাদের কোথায় বলেছে মিস ইনফরমেশন দেবেন না? আমরা নাকি মিস ইনফরমেশন দিচ্ছি, মানে এই লজ্জা রাখি কোথায়? এরকম হাজার, তারা জানেই না তাদের ওস্তাদ কি বলেছে। তা এখন আপনি এদেরকে কি আমি দেখাই? এই দেখেন, আন্দোলনের নামে অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দেবে ছাত্রলীগ। এবং আমার এখানে এই মানে এটিএনের ফেসবুক পেজে আছে যে ছাত্রলীগ যথেষ্ট এদের দমন করার জন্য, এটা লিখে সার্চ করলে কিন্তু হয়ে যায়। তো এখন আমি উনি নারী আর কি বলি, কিছু বললাম না। তারা জানে না যে কিভাবে তারা ধরা খেয়েছিল। হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের একই সুরে কথা বলেছে, শুনি আমরা একটু। কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীদের অধ্যত্বপূর্ণ আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 জুলাই 2024 ধানমন্ডিতে কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এই আন্দোলনের সাথে বিএনপির যোগসাজশ আছে। একই এটা 2024-এর 15 জুলাই। দেখেন এখন কাদেরকে বোঝাবেন আপনি? মানে একটা দল কত বড় নির্লজ্জ হলে পরে তারা এই ধরনের ছেলেপেলেদের কাছে নাকানি চুবানি খেয়েছে, তাদের লজ্জা শরম নাই, তারা জানেও না কেন তারা পরাজিত হয়েছে। যাই হোক, আমরা এই ছাত্রলীগের নেতা সার্জিসের কথা একটু শুনি। সেটা আমি আপনি যেহেতু কমেন্ট করেছেন, আমি একটা কমেন্ট দেখলাম যে একজন বলছেন, তিনি বলছেন যে ও ঘাটাঘাটি করেন না, এই করেন না, সেই করেন না। হ্যাঁ বলছেন ঘাটাঘাটি করেন না, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে উনি যেটা সাজেস্ট করতেছেন, যেটা আমি কমেন্টটা যদি একটু প্লিজ করি তাইলে আপনি আশ্চর্য হবেন যে উনি জ্ঞান দিয়েছেন আমাদেরকে যে এই ধরনের কথাবার্তা বলাটা ঠিক না আর কি। হ্যাঁ, এই যে আপনারা এখন পূর্বের কথা বলে কাটা গায়ে নুন ছিড়াবেন, এটা ঠিক আছে, এটা সত্য কথা, কিন্তু এতে করে দল সংগঠনের প্রতি মোটেও বিচ্ছিন্ন হবে না, এটাও আমি বলতে পারি। ছাত্রলীগই যথেষ্ট ছিল, কিন্তু কোটা ইস্যুটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এই যে দেখেন আন্ডারস্ট্যান্ডিং, ছাত্রলীগই যথেষ্ট এখনো স্ট্যান্ড করে। যে ছাত্রলীগের ভিতর থেকে সাদেক কায়েম কিন্তু এখন বিবি হয়েছে, সেই হিসাবে কিন্তু ছাত্রলীগ যথেষ্ট, ঠিক আছে ওনার ব্যাখ্যা অনুসারে। কিন্তু উনি এরপরে কি বলতে সার্জিস এখন নেতা, হাসনাত এখন নেতা, সেই হিসাবে ঠিক আছে। কিন্তু উনি আরেকটা কথা বলছেন যেটা সবচেয়ে রিস্কি কথা, কিন্তু কোটা ইস্যুটা জাতীয় ইস্যুতে পরিণত হয়েছিল। এইটা হলো রিস্কি থিং, যে কোটা ইস্যুটা জাতীয় ইস্যু কেন তৈরি হলো? এটা তো জাতীয় ইস্যু হওয়ার কথা না, এটা তো শেখ হাসিনা গভর্নমেন্টে এর থেকে 5 বছর আগেই তো এটা বাতিল করে দিয়েছিলেন। এটা কোর্টের মাধ্যমে যে রিভাইভ হয়েছে এবং এইটা যে সমাধান করার ব্যাপার ছিল, মানে এইটাকে যে একটা ইস্যু বানানো হবে, এটি তো আমি জানে না, এই জানে না, এবং কমেন্টটা করছেন তিনি জানেনই না যে এইটাকে ইস্যু করা হবে।
এখন এটাকে যদি এখনো ইস্যু এসে করা হয় বলছে যে তাহলে এটা ওবায়দুল কিভাবে দমন করে? ওবায়দুল কাদের এই এই কথা ব্যাপার। বলে থাকলে ভালোই বলেছে। চিন্তা করেন কত বড় নির্বোধ এক একটা, মানে এই কথা বলার পরে যে না, না পুরো থাকে। বাংলাদেশের জনগণ ওনাদের ফিলিংস জনগণ সেটা কি করবেন? ভাই এরকম আত্মঘাতী এখনো হবে, মানে এই আত্মঘাতী হইতে যেয়ে তো বাংলাদেশটাই ডুবাইছে। সাইফুল আলম ভাই আমার মনে আছে এই কথা বলার পরে ওবায়দুল কাদের সাধারণ মানুষ যে আওয়ামী লীগের সমর্থন করতো ও বলছে দেখে নেবো ছাত্রলীগ। কারণ আপনি পোর্ট্রেট করতেছেন ছাত্রদের নামলে আপনি মারবেন, তো মাস্তানি কেন সহ্য করে নেবে? 16 বছর মানুষ মাস্তানি সহ্য করছে, এখনও এদের লজ্জা হয় না এই কমেন্টটা করে, যে একটা বোধ নাই যে আচ্ছা এরকম মাস্তানি আমরা করবো না, মানুষকে হুমকি দেবো না। ছাত্রলীগ যথেষ্ট, এটার মানে কি যে আন্দোলন ফান্দোলন কোনো ম্যাটার না, কেউ নামলে ছাত্রলীগ তাদের পেটাবে। এর আগে ছাত্রলীগ হেলমেট বাহিনী হিসেবে, সন্ত্রাসী হিসেবে মানুষের কাছে পরিচিত হয়েছে। আজকে এখন এসে যদি বলা হয় যে আচ্ছা হেলমেটের তলায় ওরা ছিল, জুলাই জঙ্গিরা ছিল, মানলাম, কিন্তু সেই জুলাই জঙ্গিদের আপনারা কি শাস্তি দিয়েছেন? আপনাদের হেলমেটের তলায় যে ছিল সেটার ব্যবস্থা কি করেছেন? এই দেখেন সার্জিস কিভাবে নাটক করেছে, এবং এরা কোনো পলিটিশিয়ান কেউ করতে পারলো না, এটা বুঝতে পারলো না যে তারা ছদ্মবেশী। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। বঙ্গবন্ধু স্বপ্নের বাংলা এটি বলেছে কিন্তু জুলাইয়ের 10 তারিখ। এটি আইন করে সংসদ থেকে বাস্তবায়ন হোক, যেন এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটি সোনার বাংলা, বঙ্গবন্ধুর যে স্বপ্নের বাংলা। এই দেখেন বঙ্গবন্ধুর গান গেয়ে গিয়ে তারা এই কাজগুলো করেছে, এবং বঙ্গবন্ধু প্রেমিক যারা তারা এতটাই অযোগ্য, তারা এতটাই কি বলবো, অযোগ্য, অসৎ, অনেক শব্দ বলা যায়। দুঃখ লাগে ভাই, এখনো এসে তারা বুঝতে পারে না যে কোথায় তাদের ঝামেলাটা ছিল। এবার একটু জুলাই জঙ্গিদের ব্যাপারে দেখি নাকি সাইফুল আলম ভাই, আপনি তো 7.62 এবং এই হত্যাকাণ্ড সব নিয়ে আমাদেরকে আলোকিত করলেন। আমরা একটু জুলাই জঙ্গিদের ব্যাপারে দেখি। মনির হায়দার নামক একজন সাংবাদিক আছে সো কল, তার পার্টনার এখন তারেক জিয়ার বড় দালাল, তার নাম হচ্ছে কি যেন শাহেদ আলম। তো এই মনির হায়দার ছিল ইউনুস চেয়ার ক্যাবিনেটে, এবং সে আমেরিকায় ধোলাই খেয়েছে, এরকম নির্লজ্জ মায়ের খাওয়া। এবং একে একে আমি কয়েকটা ভিডিও দেখবো, দেখেন। মনিরের কাপড় চোপড় খুলে ফেলেছে, আর না দেখাই, ওর লজ্জা আমাদের আছে। এটা রিসেন্ট 3-4 দিন আগের ঘটনা, 3-4 দিন আগের ঘটনা, আমেরিকায় ঘটেছে। এটা আমি ক্রস চেক করি। আমরা অনেক অসহায় অবস্থায় রয়েছি, আমাদের 3 দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর, যদি আমাদের উপর আক্রমণ করা হয় সাগর ছাড়া কোথাও যাওয়ার আমাদের উপায় নাই। আল্লাহ এই বাঙালি জাতিকে তুমি শক্তি দান করো, যাতে শক্তিশালী জাতি হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ব মঞ্চে স্থান করে নেয়। প্রার্থনা করতেছে, প্রার্থনাটা আরেকবার শুনি। আল্লাহ আমরা অনেক অসহায় অবস্থায় রয়েছি, আমাদের 3 দিকে কাঁটাতারের বেড়া, একদিকে সাগর, যদি আমাদের উপর আক্রমণ করা হয় সাগর ছাড়া কোথাও যাওয়ার আমাদের উপায় নাই। আল্লাহ এই বাঙালি জাতিকে তুমি শক্তি দান করো, যাতে শক্তিশালী জাতি হিসেবে আবির্ভূত হয়ে বিশ্ব মঞ্চে স্থান করে নেয়। আল্লাহ আমরা অনেক অসহায় অবস্থায় রয়েছি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জুলাইয়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাচ্ছে। অনলাইনে দেখবেন জুলাইয়ের পক্ষে কোনো পোস্ট বা কোনো ভিডিও যদি প্রকাশিত হয় সেখানে হাজার হাজার নেগেটিভ কমেন্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জুলাইয়ের নাম শুনলে মানুষ নাক ছিটকাচ্ছে। এগুলো হচ্ছে বাস্তবতা। জুলাইয়ের অবস্থা এই, মানে তারা কিন্তু নিজেরাও আতঙ্কিত, তাদের অবস্থা আসলেই শোচনীয়। চিন্তায় তাদের মুখের দিকে এখন আর তাকানো যায় না, মানে এক একজনের চেহারা আগে যেরকম নুরানি অবস্থা ছিল সেই অবস্থা নেই। আরও কয়েকটা জুলাই জঙ্গিদের আমলনামা যদি দেখি, হত্যা চেষ্টা মামলায় সাবেক বৈষম্য বিরোধী নেতা রিয়াদ গ্রেপ্তার। এই রিয়াদ কিন্তু আলোচিত জঙ্গি, চাঁদাবাজি, গুন্ডামি এমন কিছু নেই যে তা সে করে নাই। এবং আমরা দেখতে পাই সেই কুখ্যাত আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দায়ের। আমরা অন্যান্য এই গ্যাংয়ের যেমন নিরপেক্ষ রয়ের এজেন্ট, সে এখন মানে খুব আবার নিরপেক্ষ সাংবাদিক, এই যে নিরপেক্ষ বুদ্ধিজীবী, নিরপেক্ষ শিক্ষক, নিরপেক্ষ আইনজীবী, নিরপেক্ষ রাজনীতিবিদ, এদের সবার অবস্থা ছাইরে দেমা কাইন্দাবাচি, খুবই বিপদে আছে। তো এই বিষয়টা নিয়ে একটু যদি আমাদেরকে বলতেন যে তাদের কি হবে, এই যে মব স্টারদের ধীরে ধীরে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে, এবং তারা কান্নাকাটি করছে যে না 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 না, আমাদের কেন আইন, আমাদের জন্য এগুলো কেন হবে না, এগুলো পুলিশ হত্যার বিচার করা যাবে না। এটা কোন দিকে গিয়ে থাকতে পারে বলে আপনার মনে হয়? আমি দুঃখিত, এনসিপির প্রেসিডেন্ট বা আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে এগুলো সেটেলড ইস্যু, এটা আর করা যাবে না। আপনি জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে পুলিশের এই হত্যাকাণ্ডের ব্যাপারটা প্রয়োজনে তদন্ত হবে। তো সেটার ইকো ধরে কালকে আবার
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একই প্রশ্ন করা হয়েছে, তখন উনি বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেই কথা বলেছেন আমি সেইটাকেই সমর্থন করি এবং সেইভাবেই চলবে বিএনপির ইয়েটা, মানে তদন্ত হবে। এইটার পরে এই মানে নাহিদ ইসলামরা খুব ইয়ে হয়ে পড়ছে, তারা সঙ্গে সঙ্গে বিবৃতি দিচ্ছে যে এটা স্যাটেল ইস্যু, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেটা করা যাবে না। তো যাই হোক, তো দেখা যাক। এখন আমার মনে হয় এইসব বিষয় সামনে আনতে হবে। পুলিশকে যদি আপনি মেইন স্ট্রিমে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আসলেই যদি আপনি পুলিশে নির্ভর করতে চান, তো পুলিশ হত্যাকাণ্ডের বিচার তো হতেই হবে। আপনি পুলিশ হত্যাকাণ্ডের বিচার না হলে, হ্যাঁ, এই পুলিশ বাহিনী কোনোদিন মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারবে না। যে এই পুলিশ বাহিনী কোনোদিন ভুলতে পারবে না যে তার কলিগকে তার সামনে পিটিয়ে মারা হয়েছে। তার এবং ওই যে জুলাই জঙ্গি না কি যেন জঙ্গি শিরোমণি, যেটা ওই যে একটা বললো না যে জবাই করা হয়েছে। আপনি চিন্তা করতে পারছেন এই কথাগুলো? একজন আপনার সামনে যদি বলা হয় যে আপনার পরিচিত অমুকে জবাই করা হয়েছে, আপনার শরীর কি ওই শরীর ঠিক থাকবে? এই পুলিশদের যখন এই কথাগুলি শুনেছে, দেখে নাই হয়তো, সেদিন থাকেনি, কিন্তু তার মনের অবস্থাটা কি দাঁড়ায় যে তাদেরকে জবাই করা হয়েছে, মানে আরো জবাই করতে তারা প্রস্তুত। সো এদের যদি শাস্তি না হয়, এদের যদি মানে এদেরকে যদি আইনের আওতায় না হয়, তাহলে কিন্তু পুলিশও কিন্তু কোনোদিন মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে পারে না, পুলিশও কোনোদিন গাছ নিয়ে দাঁড়াতে পারে না, পুলিশ কোনোদিন ভাই একটা জিনিস, পুলিশ তো আমরা আপনি বিদেশে বহু জায়গায় দেখছেন, আমিও দেখছি, তো আমি জানি যে পুলিশ খুব বেশি অ্যাগ্রেসিভ না। আমি যখন বিদেশে যেসব পুলিশ, কিন্তু আপনি বলেন তো দেখি, যখন প্রয়োজন হয় তখন কি পুলিশ বাংলাদেশের পুলিশের মতো, নাকি তার চেয়ে তো নৃশংস? আপনি শ্বাসরোধ করে মেরে ফেলা, হাঁটুর নিচে দিয়া চাপ দিয়া জঙ্গি ধরতে পারলে বা এরকম অপরাধী যখন ধরতে পারে, ওরা এর মধ্যে শ্বাসনালীর উপরে পা দিয়ে প্রেস করে মেরে ফেলে। এগুলো তো তারাই ঘটায়। এটা বাংলাদেশে তো এটা ঘটায়। আমাদের পুলিশ সদস্যরা কি পায়ের এই হাঁটু দিয়া এই শ্বাসরোধ করে মেরে ফেলে না। আমাদের পুলিশটা যখন পরিস্থিতি আত্মরক্ষার্থে গুলি করে, সেটা ঠিক আছে, এটা ঠিক না। আন্তর্জাতিক মানবাধিকার এসব মিলে এটা ঠিক না। কিন্তু কথা হচ্ছে যে আমরা যেসব দেশের পুলিশকে ভদ্র মনে করি, সেই সব দেশের পুলিশ কি করে যখন এরকম পরিস্থিতি এরাইজ হয়? তারা কি ট্রাম্পের ফ্লোরিডার হাউসে যখন একজন অস্ত্র সহ, তারা কি মিনিমাম চিন্তা করছে গুলি করে, পাখির মতো গুলি করে ফালায় না দেওয়ার জন্য? মানে তখন কি মানবাধিকারের কথা চিন্তা করছে? করে না। সো আমাদের পুলিশের উপর খালি মানে আমরা কেন, প্রথমত আমরা এত মানুষকে, ধরে একজন পুলিশের দায়িত্ব পড়ায় 5,000 মানুষকে হ্যান্ডেল করার জন্য, সে কি করবে ভাই? আর আমেরিকা আর 100 মানুষকে হ্যান্ডেল করে হলে 100 পুলিশ, তাদের আচরণ কি হবে? স্বাভাবিকভাবে আচরণ ভালো হবে। 100 জন হ্যান্ডেল করতেছে, আর আমরা একজন করে 5,000 জন, তো সে কি করবে? সে তো তখন নিজের আত্মরক্ষার্থে গুলি করে। তখন আমরা দোষ দিই। এই যে কতগুলি আমরা মানে মানসিকভাবে আমরা আসলে ধরেন বাংলাদেশ 16 কোটি মানুষের দেশ, এটা দরিদ্র থেকে একটু উন্নত দেশ। আমরা মনের মধ্যে আশা করি যে আমার এই 16 কোটি মানুষ আমেরিকার মতো জীবনযাপন করবে, এটা আকাঙ্ক্ষা, কিন্তু কামের মধ্যে তো নাই। আমরা আশা করি এখানকার পুলিশ আমেরিকান পুলিশের মতো হবে, আমরা আশা করি এখানকার পুলিশ সুইডিশ পুলিশের মতো হবে। সুইডেনে মানুষ বাস করে কয়েক লাখ, তো কয়েক লাখের জন্য সে কয়েক লাখ হ্যান্ডেল করার জন্য যে পুলিশ আছে, আমাদের কি সেই পুলিশ আছে? নাই। কিন্তু আমরা কিন্তু আকাঙ্ক্ষাটা মানবাধিকার হইতে হবে, অমুক হইতে হবে, এটা কি সম্ভব ফিজিক্যালি, হিউম্যানলি? একজন মানুষ যদি 100 লোককে হ্যান্ডেল করতে হয়, সে লোকটা কি আপনি মনে করেন মানবিক হইতে পারবে? সম্ভব কিনা বলেন তো দেখি। এই আমাদের জাতিতে এই চিন্তাগুলো যেন, আমাদের বুদ্ধিজীবীরা বসে বসে খালি পুলিশ মানবিক হইতে পারে, কিন্তু 1 লাখ পুলিশের জায়গায় 5 লাখ পুলিশ বানানোর জন্য কিন্তু ব্যবস্থা করতে পারে না। পারে? আমি নিজে 3 বার জেল খেটেছি সেবুলান ভাই, মানে ভারতীয় উপমহাদেশ, অর্থাৎ ভারতে 6 মাস, বাংলাদেশে প্রায় 1.5 বছরের মতো। একটা ছিল 57 ধারা, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মামলাটা করেছিল চরমোনাই। দ্বিতীয় মামলাটা ছিল হেফাজত কর্তৃক কোনো মামলা না, মিথ্যা মামলা দিয়ে আমাকে হেফাজত একটা মিছিল করেছিল, আমাকে আবার জেলে নিতে হবে, পাসপোর্ট নিয়ে নিয়েছিল। এই 2 বারে বাংলাদেশে বা ভারতে আমাকে কোনোদিন কোনো জায়গার পুলিশ গায়ে হাত তোলে নাই। বাংলাদেশের পুলিশ আমার উপরে স্বাভাবিকভাবে বিরক্ত, বা আমার উপর একটা তার রিভেঞ্জ ছিল, আমি যেহেতু নাস্তিক। কিন্তু আমি অ্যারেস্টের পর তাদের 2-3টা কথা বলেছি যে আইন অনুযায়ী আমাকে সর্বোচ্চ শাস্তি দেন, কিন্তু আমার গায়ে হাত তোলা যাবে না। আর গায়ে হাত তোলে এটা আমি কোর্টে কিন্তু ম্যাজিস্ট্রেটকে বলবো যেখানে যাওয়া, তারা আমাকে করে নাই। তাদের সাথে আমি কোঅপারেট করছি কিভাবে, আইনের ভাষায়। তো আমি বলবো যে হ্যাঁ, পুলিশ
সে যতই তার ধর্মীয় অনুভূতি বা সে অপরাধ প্রবণ হোক, কিন্তু তার সাথে আপনি ডিল যদি ওইভাবে করেন, তাকে যদি আপনি বাধ্য না করেন, সে আপনার গায়ে হাত তুলবেন। এটা ঠিক, এটা আমি স্বীকার করি। না আমি বলছি যে এটাও না, আমিও বললাম এটাও না। ধরেন আমাদের পুলিশকে ট্রেন করাই হলো এই যে মিছিল ঠেকানোর জন্য, ওইটা ঠেকানোর জন্য, প্রশ্ন এই বাংলাদেশে যত হ্যাজার্ডাস পলিটিক্যাল কর্মকাণ্ড হয়, পৃথিবীর কোথায় এই হ্যাজার্ডাস পলিটিক্যাল কর্মকাণ্ড হয় বলতো? তা আপনি কেন সুইডেনের পুলিশের সাথে আমার পুলিশের তুলনা করেন? সুইডেনে কি এরকম করে এই যে ওই আবু সাইদ আছে নাকি লাঠি নিয়ে আবু সাইদ হয়ে যাও? হ্যাঁ। তো এখন দেখেন, আমরা আশা করি সুইডিশ পুলিশ হবে আমাদের পুলিশ, আমরা আশা করি আমেরিকান পুলিশ হবে আমাদের পুলিশ, কিন্তু আমরা কিন্তু আচরণ করি হলো। তো কিছু জিনিস তো নিষিদ্ধ ভাই। আপনি বেসবলের ব্যাট হাতে নেন বা কোন একটা লাঠি নিয়ে দাঁড়ান পুলিশের সামনে, আপনি গুলি করবেই, কোনো সন্দেহ নাই। এখন এই তার যে তার জিনিসটা জীবন না। এটা আমাদের মানসিকও একটা বড় প্রবলেম, আমরা যেটা আশা করি আমাদের পুলিশের কাছে। কিন্তু কথা হচ্ছে পুলিশের সাথে আমরা কি আচরণ করি, পুলিশের সাথে আমরা কি আচরণ করি? আপনি জাস্ট গত 18 মাসের পুলিশের সাথে জঙ্গিদের আচরণ দেখছেন? এইটা কি কোনো সভ্য দেশে আছে? তা পুলিশকে বলবেন সভ্য হইতে না, আমি থাকবো অসভ্য? 18 মাস 19 মাস ধরে পুলিশের সাথে অসভ্য আচরণ করেছে এই জঙ্গিরা, সেটা কি বিচার হবে না? এটার বিচার হতে হবে তো। শুনুন, পুলিশের দোষ অনেক দিতে পারবো, আমিও পুলিশের দ্বারা নিগৃহীত, হ্যাঁ, দোষ দিতে পারবেন আপনি অনেক, কিন্তু কথা হচ্ছে পুলিশ কোন পরিবেশে যায় এইটা করে। হ্যাঁ, পুলিশ অনেক ইয়েতে করে, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশে যে ঘটনাগুলি ঘটে, এরকম ঘটনা কি অন্য কোথাও ঘটে? ইভেন আপনি কলকাতায় কি এরকম ঘটনা ঘটে? ওখানে তো আমাদের মতো এত মানুষ আছে। আমি পুলিশের পক্ষে সাবাই গাচ্ছি না, কিন্তু কথা হচ্ছে আপনি বাংলাদেশে 16 কোটি মানুষ হ্যান্ডেল করার জন্য 1,60,000 পুলিশ দিয়া, হ্যাঁ, 1,60,000 পুলিশ আর 16 কোটি মানুষ, আপনি প্রপোর্শনাল হিসাব করেন যে একজনের ভাগে কয়জন মানুষ পড়ে, ভাগ করলেই তো পাওয়া যায়। এটা সম্ভব বলে না। এবং সাইফুল আমিন ভাই, তো এই পুলিশ হত্যা বা পুলিশের ক্ষেত্রে আমরা একটু সরল একটা স্বীকারোক্তি দেই। আমাকে যদি এখন কেউ একটা মুরগি এনে দেয়, দিয়ে বলে যে মুরগিটারে জবাই করো, অসম্ভব, আমি পারবো না। কিন্তু আমি তো ছোটবেলায় বা বড় হয়েও মুরগি জবাই করেছি, গরু কোরবানি দিয়েছি। এখন বাংলাদেশে অবস্থান করলে না, এই একটা গরু ছাগল, তার মানে এরা হচ্ছে যে অন্য কলা গাছের মতো হত্যা করা, মানে এটা কোনো ডাল ভাত একটা বিষয়। বাংলাদেশে পুলিশকে আমরা ধরে নেই যে পুলিশ হচ্ছে স্টেনলেস স্টিলের তৈরি, তারে মারো কাটো, সে হচ্ছে যে সরকারের দাঁড়াবে, তারে আপনি ওই মুরগির মতো জবাই করলেও করার কোনো অসুবিধা নেই। তারে যদি আমি 10 জন হই তাহলে পুলিশের উপর ঝাঁপাইয়া পড়বো, এইটা আমরা ধরে রাখি। পুলিশকে আসলে মানুষের কাতারে ফেলি না, যে কারণে তাদের সাথে যে কোনো নৃশংসতাকে আমরা বৈধতা দিতে থাকি, একটা ঘৃণা পুলিশের উপরে থাকে। তো ওই জায়গা থেকে আরো একটা জিনিস আমাদের মানসিকতার মধ্যে আসেন, আমাদের মানসিকতা হচ্ছে একটা লোক, যে লোকটা সে ধরেন শ্রমিক, দুবাইতে গেছে, সে ধরেন দুবাইতে কোনোদিন, হ্যাঁ, এই শ্রমিকটাই, এই যে শ্রমিক, আমি একজন শ্রমিক, সে বাঙালি শ্রমিকের কথা, সে দুবাইতে যখন থাকে, সে কোনোদিন সামান্য একটা ছোট কাগজের টুকরো কিন্তু রাস্তার কোথাও ফেলবে না কিন্তু এই লোকটি, সেই লোকটি যখন আবার ফ্লাই দুবাইতে করে ধরেন আসলো, ফ্লাই দুবাইতে ওরা বেশি, ধরেন আমি দুবাইয়ের কথা, ফ্লাই দুবাইতে করে আসলো, আর সেই এয়ারপোর্টে নামার পরেই না প্রথম কলাটা খুলবে, কলাটা খাবে, কলার ছোপড়াটা ফলাই দিবে হলো ফ্লোরের মধ্যে। তো আপনি বলেন তো এই মানুষগুলোরে কে হ্যান্ডেল করবে? দুবাইয়ের পুলিশ কেমনে হ্যান্ডেল করবে? বাংলাদেশের পুলিশ কেমনে হ্যান্ডেল করবে? দুবাইয়ের বিমানবন্দরে সে যদি এই কামটা করতো, তারে বাইন্দা সঙ্গে সঙ্গে বাংলাদেশে আসার পরিবর্তন নিয়ে জেলে ঢুকাইতো, তাই না? আর সে বাংলাদেশে নাইমেই কলার ছোবড়া খুলে ছুঁড়ে পারে, সিগারেটের প্যাকেট খুলে ছুবড়া খুলে মারতেছে, সিগারেট ফুইকা ছুঁড়ে মারতেছে, যে জায়গায় সিগারেট খাওয়ার কথা সেই জায়গায় খাচ্ছে না। অথচ দুবাইতে যায় দেখেন তার হাতে সিগারেটই পাবেন না আপনি কখনো, কেউ দেখেন না তাকে, এত ভদ্র। তো এই যে আমাদের ক্যারেক্টারের যে পরিবর্তনগুলো, আমরা মানুষ, এই মানুষটাই আমরা রাস্তা দিয়ে বেরো যাওয়ার সময় কিন্তু আমরা বসে বসে আমাদের, ধরেন আমি অনেক মিডল ক্লাস, হায়ার মিডল ক্লাস দেখি, বসে বসে কিন্তু পরিবেশের দেখে, ধরেন ডকুমেন্টারি দেখে নদী কিভাবে পরিষ্কার করতেছে, কিভাবে সাগর পাড়ের ময়লাগুলো নিয়ে এটা প্রক্রিয়াজাত করে জিনিসপত্র, এগুলো কিন্তু ভিডিওগুলো দেখে, এবং এটা কিন্তু গল্প করে, সে গল্প করবে, গল্প করে সে তারে নৌকা একটা দেন যে ঠিক আছে চলো আমরা বুড়িগঙ্গা দিয়ে একটু পাড়ি দেই, তার হাতে যদি কিছু থাকে, ওই পলিথিনগুলো থাকে, বুড়িগঙ্গা পাড়ি দেওয়ার পর সে নিজে কিন্তু পলিথিনটা প্রথম বুড়িগঙ্গাতে ফেলাবে। অথচ বসে বসে কিন্তু সে ডকুমেন্টারি দেখছে, বাসায় কিন্তু জ্ঞান দিছে। এমনকি বাংলাদেশে যারা মোল্লা আছে, আমাদের এই যে বৈপরীত্য, মানসিক বৈপরীত্য আমাদের, আমরা কাজটা করি আবার আরেকজনকে উপদেশ দিতে পারি, আমরা এগুলো সব পারি।
সেই জন্য আমরা বলি যে আমাদের পুলিশের প্রতি আমরা সবসময় কিন্তু একটা আমিও ছাত্র থাকা অবস্থা আমরাও আমাদের হেট্রেট ছিল, পুলিশ পিটাইছে, অমুক করছে, তো যে হেট্রেট আছে, কিন্তু আস্তে আস্তে তো জীবনটা বড় হয়েছে, লম্বা হয়েছে। আমি যখন দেখি আসলে তো এই পুলিশের উপর যে ট্রিমেন্ডাস প্রেশার দেওয়া হয়, পুলিশ কি করে দানব হয়, তারা দানব হইতে আমরাই তো সহায়তা করতেছি, তার ঘাড়ের মধ্যে অতিরিক্ত দায়িত্ব দিয়ে আমি তার করতেছি, অতিরিক্ত প্রেশার দিচ্ছি আমি তাকে। আবার আমি তাকে যখন একবার সে দানবীয় কাজ করে ফেলে তখন তার বাঁধনার থাকে না, বুঝতে পারছেন? আপনি একবার যদি যে পুলিশটা আছে চাকরিতে সারদা থেকে আসার পরে তারা ডিউটিতে দিল, একটা মিছিলের ডিউটি দিল এবং তাকে বলা হলো উদ্বোধন করে লাঠিচার্জ করো। একবার যখন যে লাঠিচার্জ করে ফেলে তখন তো তার হাতের বাঁধন খুলে গেছে, এরপরে তারা বলতে হয় যে সে খালি ওয়েট করে স্যারের ইঙ্গিত কখন পাবো তখন পিটান দাও, মানসিক চেঞ্জ করে দেই। তো এইগুলা পুলিশের যে বিষয়গুলো আছে, কিন্তু পুলিশ হত্যাকাণ্ডের পুলিশকে যদি মানে যথাযথভাবে শক্তিশালী করে আনতে হয় তাহলে পুলিশ হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এবং পুলিশ হত্যাকাণ্ডের এবং এই যে 7.62 ব্যাপারটা সমাধান হইতে হবে, যে কারা ছিল এটা, এগুলো যদি সমাধান না হয় আমি বলি হয়তো তারেক রহমান বা অন্যান্য যে সরকার তারা হয়তো এক দুই বছর শান্তিতে থাকবে, 1-2 বছর পর কিন্তু শান্তি থাকবে না। কারণ সাখাওয়াত সাহেব কিন্তু একটা কথা বলছে, এখনো 1000 খানেক রাইফেল, চাইনিজ রাইফেল কিন্তু এখনো নিখোঁজ। আপনি 1000 চাইনিজ রাইফেল কল্পনা করতে পারেন? 1000 লোকের হাতে যদি অস্ত্রসহ ঢাকায় মিছিল করে, এটাকে মানে নিয়ন্ত্রণ করা কত কঠিন হবে, আর্মি লাগবে, পুরো সরাসরি যুদ্ধ হবে। 1000, উনি বলছে 1000-এর অধিক মোট। একদিন পর যারা আমরা একদিন জানতাম যে 2000-এর শতসান, কিন্তু সাখাওয়াত সাহেব বললো তো ওনার কাছে ওনার রেকর্ড সে 4000-এর উপরে চাইনিজ রাইফেল নিখোঁজ, রাইফেল এবং পিস্তল, রিভলভার এগুলো নিখোঁজ। তার মধ্যে 1000 এখন পর্যন্ত বাইরে রয়ে গেছে। এই 1000 যখন বাইরে থাকে তখন আপনার যে কোনো সময় তার একটা জঙ্গি হামলা হইতে পারে। আপনি যে কোনো সময়, হ্যাঁ। এবং আমাদের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছিলেন যে নির্বাচনে অবৈধ অস্ত্র ব্যবহার করা হবে না, মানে ছিনতাই করা অস্ত্রগুলো, তাকে তারা কথা দিয়েছিল। তার মানে এগুলা কাদের কাছে? এনসিবির কাছে স্পষ্টত। তো এগুলা কোথাও না কোথাও মজুদ আছে। তারপর আপনি দেখেন যে স্নাইপার রাইফেল গুলো যে ইয়া থেকে স্নাইপার রাইফেল বলতে আমি বলেছি যেগুলো হাই রেঞ্জ, এই যে এসএফ এর হাতে যেগুলো থাকে, যেগুলো গণভবন থেকে লুট হয়েছে, সেগুলো উদ্ধার হয়েছে বলে তো আমরা এখন পর্যন্ত জানি না। এবং আপনি দেখেন যে শেখ হাসিনার যে ভিডিও ফুটেজটা, আপনি এটা তো জানেন নিশ্চয়ই, এটা কিন্তু আর্মি থেকেই এটা এই ভিডিও ফুটেজটা যে শেখ হাসিনা হেলিকপ্টারে উঠতেছে, আপনি জানেন এটা কে কারা করছে? এটা কিন্তু একজন স্নাইপার এই কাজটা করছে, এবং সে পরে এটা রিলিজ করে দিছে। সেই স্নাইপার রাইফেলটা কিন্তু এখন পর্যন্ত উদ্ধার হয়নি। এই রাইফেলটা তাহলে কোন জায়গায় ছিল? গণভবনের আশেপাশে কোথাও ছিল। মানে শেখ হাসিনা যেখান থেকে হেলিকপ্টারে উঠতেছিলেন, মানে তেজগাঁও, এর আশেপাশে সে কিন্তু টার্গেটে ছিল শেখ হাসিনাকে ফেলায় দেওয়ার জন্য। তার 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 বাইনোকুলার টেলিস্কোপ দিয়ে কিন্তু এই ভিডিওটা ধারণ করা হয়েছে, এটা আম গাছ বা বড় একটা গাছের ভিতর থেকে। হ্যাঁ, তো এগুলো কিন্তু মানে ইয়ে না, এখন পর্যন্ত এগুলো উদ্ধার হয়নি। গণভবনের অস্ত্র এখনো উদ্ধার হয় না। গণভবনের ভল থেকে অস্ত্র নিয়ে গেছে, সেগুলো তো অত্যাধুনিক রিকোয়েলস রাইফেল, হাই রেঞ্জে, মানে শুটিং রাইফেল, মানে কি বলে টার্গেট করে, যেগুলো টার্গেট কিলিং এর জন্য যেগুলো ব্যবহার করা হয়, সেই রাইফেলগুলো, এগুলো তো বল ভেঙে নিয়ে গেছে, সেগুলো এখনো উদ্ধার হয়নি। তা আপনি কিন্তু এই জঙ্গিদের হাতে এখনো 1000-এর উপরে, যে সাখাওয়াত সাহেবের কথা, 1000-এর উপরে অস্ত্র রয়ে গেছে, এবং এইসব রাইফেল গুলো রয়ে গেছে। এগুলো তো রিস্কি। তারেক রহমান বলে না যে সরকার সবার জন্য কিন্তু রিস্কি। জি, অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে বাংলাদেশের মানুষ বিদেশে গেলে সোজা হয়ে যায়, বাংলাদেশে এলে তারা আইন কানুন মানে না। এটা কতটা যৌক্তিক? শুধু সাধারণ মানুষ কেন, যারা ধর্ম ব্যবসায়ী, যারা দেখেন এই মোল্লা চরমনাই পীরের দাঁত ভাঙা পীর, সে কিন্তু সৌদি আরবে আটক হয়েছিল। কি অপরাধ তার দেখেন? দেশটির রাজধানী রিয়াদের একটি মাহফিল থেকে বয়ান করে বের হয়ে যাওয়ার পথে গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 12টায় গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে আটক করে। কারণ ওইখানে যে একই ফাতরাম, এটা যে 2015 সালের ঘটনা। বাংলাদেশে তারা যেটা করে দেখেন, আমি দেখাই একটু বাংলাদেশে তারা কি কথাবার্তাগুলো বলে। এগুলো কিন্তু সৌদি আরবে, যেখানে ইসলামের উৎপত্তি, সেখানে আবার অ্যালাউড না। আমান্দানা নাম শুনেছেন? চেয়ার আর কাটিং এ এখন পৃথিবীতে 1 নম্বরে আছে। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন। রাশমিকা মান্দানার বিয়ে হয়ে গেছে, জানেন এখন তার কি অবস্থা। তবে এগুলো বাংলাদেশে ওয়াজ মাহফিল।
এগুলো চরমনাই করে, এইভাবে লাফায় স্টেজের উপরে, এবং এর 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 ভবিষ্যৎ প্রজন্ম যাই হোক দেখেন তো এই জিনিসগুলো যদি করে, এই একই ধরনের পাগল যখন সৌদি আরবে গিয়ে করে তারা অ্যারেস্ট হয়, অথবা একদম পুরো সোজা হয়ে যায়। তো এইটা তো সত্য, এবং এই মোল্লাদের আপনি ব্যাপারটা যা দেখেন দেখবেন যে বাংলাদেশের মানুষ পানির কতটা পিক নির্বোধ, ফেলানোর জন্য ধরছে, আপনি নিশ্চিত থাকেন পানির পিক ফেলানোর জন্য ধরছে, তাই না? বা জঙ্গিবাদী কথাবার্তা বা উস্কানি কথার জন্য, হ্যাঁ, সারাক্ষণ পান চেবায় ছাগলের মতো। কথা হচ্ছে যে সাইফুল আমিন ভাই, এই মোল্লাদেরকে কিন্তু বাংলাদেশে এই যে রাশমিকা মান্দানা খ্যাত আমির হামজা ওকে কিন্তু এমপি বানিয়ে ফেলেছে। তো বাংলাদেশের মানুষ তো ডিজার্ভও করে এই ধরনের বর্বরতা, তাই না? কি না, বলবেন? মানুষ কেন এটা ডিজার্ভ করবে? মানুষ ডিজার্ভ করে। আমি এটা এইভাবে ভোট দেয় বিশ্বাস কেন করি না এদেরকে? মানুষ ডিজার্ভ, কিন্তু আমি বললাম এটা রাগ হয়ে আমরা বলতে পারি না মানুষ ডিজার্ভ করে। আমাদের দেশের মানুষগুলি হচ্ছে কি জানেন, আবেগতাড়িত। এটা হলো, আমি অনেক সময় বলে যে এরা 6 ঋতুর দেশের কথা বলে ঠিকই, এটা হলো 16 ঋতু, বা আবার ধরেন এই 15 দিন পর পর বা সপ্তাহে ওদের চেঞ্জ হয়ে যায়, যে মনোভাব চেঞ্জ হয়। এই ধরেন যে 18 মাসের মধ্যে এখন পুরা বাংলাদেশ এখন আওয়ামী লীগের পক্ষে। এই যে দেখেন, এটাও কিন্তু মানে একটা অস্বাভাবিক ঘটনা। এটা আপনার কাছে কি মনে হয়? আপনি যার সাথে কথা বললেন বলতে আওয়ামী লীগ আমার তো ভালো ছিল। যে লোকগুলি সাথে আপনি তর্ক করছেন, যে লোকগুলো আপনার গালি দিচ্ছে, সেই কিন্তু এখন সেগুলো বলে। এটা হলো আমাদের মানসিক। এই জন্য আমরা, এটা কিসের জন্য আমরা এরকম, এটা আমি জানি না, এত আবেগপ্রবণ কেন, এবং আমরা কেন এত চেঞ্জ হই, আমরা কেন স্টিক করি না, আমরা কেন আমাদের নীতির কথা বলি না, আমরা কেন নীতির সাথে কম্প্রোমাইজ করি আবার পরবর্তীতে নীতির কথা বলি, এই জিনিসগুলো আমি বুঝি না। আই ডোন্ট নো, এটা সামথিং আমাদের মানে কি বলে আমাদের ইয়ের মধ্যে, জিনের মধ্যে এটা আছে, এই জন্য আমরা এরকম। কিন্তু তার মানে এই না তো মানুষজন কি আমরা এরকম একটা খারাপ পরিণতির জন্য আমরা ইয়ে করব। মানুষজন এরকম কি করবেন আপনি? তো এই উদাহরণ আমি কত দিতে পারি ভাই। আমি যত দেশে গেছি আমি সেখান থেকে বাঙালিদের উদাহরণ আমি দিতে পারবো, যে আমি ওখানে কি দেখছি, তাকে বাংলাদেশে কি দেখছি, আমি ওখানে কি দেখছি, একদম আমার দেখা যাদেরকে দেখছি তার ইয়েতে ধরেন কাউকে আমি ইংল্যান্ডে দেখছি, সে কিরকম ইংল্যান্ডে, আর সে লোকটা সিলেটে এসে কি করে, এটা কিন্তু আমি বলতে পারবো, কারণ আমার কাছে এগুলা দেখা জিনিস। হ্যাঁ, আমেরিকাতে থাকে, ঠিক আছে, আমেরিকাতে কি বিহেভ করে আর চিটাং আসলে কি করে, এরা আসছে। এবং আরো বলি, আপনি যদি আমেরিকার যে সব জায়গায়, নিউ ইয়র্কের যেসব ব্রঙ্কস সব জায়গাগুলি, হ্যাঁ কি বলে ইয়েতে, হ্যাঁ জামাইকাতে, তারপর ওখানে যদি আপনি যান, আপনি রিয়েল বাংলাদেশ পাবেন। এই লোকটাকে আপনি আবার এর বাইরে ভার্জিনিতা নিয়ে যান, সে একদম শুয়ের মতো সোজা। এই লোকটাই কিন্তু ওই যে ইয়াতে ব্রঙ্কসের ওখানে কিন্তু ওয়ালের মধ্যে থুতু ফেলতেছে। কি করবে, মানে সে বাংলাদেশ পাইলে কিন্তু এই কামটা করে, আর বাংলাদেশ যখন মনে হয় আর বাংলাদেশে নাই, তখন কিন্তু সোজা হয়ে যায়। এই যে চেঞ্জটা, এটা আপনি কি, এটা অনেক 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 আমি বলতে পারেন যে আমাদের ইউনিভার্সিটিতে পড়া লোকজনটা তো বলাই যায় তারা হায়ার এডুকেটেড, অনেক হায়ার এডুকেটেড লোকেরই এই আচরণ। আমি তো শ্রমিকের উদাহরণ দিয়ে অন্যায় করছি, অনেক হায়ার এডুকেটেড লোক সেম জাস্ট ব্রঙ্কসে যান, আপনি ইয়াতে জামাইকাতে যান, দেখবেন যে পানি ফেলতেছে ওয়ালের মধ্যে। আবার জাস্ট এর বাইরে চলে যান, যেখানে বাঙালি অধ্যুষিত না, সোজা একদম কাঠির মতো সোজা। আপনি টরন্টোতে একই অবস্থা, তারা যখন যেখানে থাকবে সেখানে এরকম মানে আসল চেহারা তাদের বেরিয়ে যায়। আমি কেন আমরা দেখেছি এরকম টরন্টোতে, হ্যাঁ, নোংরা করে, হ্যাঁ। দেখছেন না? আসলে পরিত্রাণের জন্য আমাদের মিলেমিশে আসলে সমাধানটা করা উচিত। আমরা একদম শেষের দিকে, সাইফুল আলম ভাই, আপনার যদি কোনো শেষ বক্তব্য থাকে আমাদের উদ্দেশ্যে, তারপরে আমরা শেষ করে দিতে চাই। আমার শেষ বক্তব্য বলতে আপনি যেটাকে বলেন সেটা, আমি যেটা সবসময় যেটা ইয়ে করি, ইদানিং আমি আরেকটা নতুন কথা সামনে আনার চেষ্টা করতেছি। সেটা হলো, আমি জানি না কতটা গ্রহণযোগ্য হবে আপনার দর্শকদের কাছে। সেটা হলো যে জুলাই জঙ্গি, এবং আমরা রাজাকারদের বিচার করতে পারি নাই, আমাদের ব্যর্থতা, আমাদের পূর্ব প্রজন্মের ব্যর্থতা এটা, যে রাজাকারদের বিচার হয় না, আলবদরদের বিচার করে না, আলশামসের বিচার করে না। তারা আজকে বংশ বিস্তার করে আমাদের দেশে তাদের পাখি বীজ মোটামুটি অনেক ছড়িয়েছে, আমরা এটা করতে পারি নাই। আমরা বিহারীদেরকে বাংলাদেশে জায়গা করে দিয়েছি, হ্যাঁ, আমাদের আইডি দিয়েছি, এবং এখন তো তাদেরকে আমাদের হ্যাঁ, আমরা তাদের ভোটারও বানাচ্ছি। কিন্তু আসলে উচিত ছিল কি, তারা কি পাকিস্তানে কি বাঙালিদেরকে তাদের ন্যাশনাল আইডি দিছে? দেয় নাই। বাঙালিদের কাহিনী এখন রয়টার্স, এপিতে ছাপা হয়, বাঙালিরা উপস্থিতিই থাকে, বাঙালিরা কিন্তু কোনো
থাকে না। অথচ আমরা কিন্তু আগ বাড়ায় সব দিচ্ছি। আমার মনে হয় এগুলি বন্ধ হইতে হবে। এগুলি এই প্রজন্মে এসে বন্ধ হয়ে যেতে হবে। আগের প্রজন্ম কি ভুল করছে না করছে এটা আমরা জানি না। এই যে জুলাই জঙ্গি এবং মানে ধরেন আবেগ আপ্লুত হয়ে আসছে না, যারা লাফালাফি করছে আমি তাদের কথা বলছি না। আবেগ আপ্লুত বিজয় হয়ে গেছে 16 ডিভিশন নামের মতো একটা 16 ডিভিশন, মানে 16 ডিসেম্বরে যারা মুক্তিযোদ্ধা হয়েছে এরকম মুক্তিযোদ্ধা আমাদের এখানে আছে। যে জুলাই মুক্তিযোদ্ধা যেগুলা 5 তারিখে নেমে যারা যোদ্ধা হয়েছে এদের কথা বাদ দেন, কিন্তু যারা রিয়েল এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক, থার্ড ক্লাস নাগরিক, ফোর্থ ক্লাস নাগরিক করে দিতে হবে, যাতে তারা আমার রাষ্ট্রের কোনো সুযোগ সুবিধা না পায়। এদেরকে একটা অ্যাটলিস্ট 5 থেকে 6টা জেনারেশন এদেরকে শিখাইতে হবে কেমনে বাংলাদেশিতে হইতে হয়। ভাই পাকিস্তানের একটা লোকও বাংলাদেশের পক্ষে পাবেন না, পাকিস্তানের একটা লোকও বাংলাদেশের জন্য ঝান্ডা উড়াবে না। অর্থাৎ আমরা কিন্তু আমাদের মিরপুর স্টেডিয়ামে কিন্তু আমরা পাকিস্তানের পক্ষে ঝান্ডা উড়ায় ঘুরে বেড়াই, আমরা কিন্তু সেগুলো করি। এগুলো বন্ধ হইতে হবে এবং এটা খুবই ড্রাস্টিক্যালি কঠোর হাতে এগুলো দেওয়া যায়। যারা এগুলো করবে তাদের প্রয়োজনে শাস্তি দিতে হবে এবং এদেরকে সেকেন্ড ক্লাস নাগরিক করতে হবে। এটা হলো আমার কাছে এইটা একটা সলিউশন মনে হয়, জাতির একটা লম্বা সময়ের মধ্যে একটা সলিউশন, যে আমরা আসলে বাঙালি হইতে পারি কিনা। আর যথারীতি সবার কাছে যেটা অনুরোধ সেটা হলো ইউনুস তার যারা আছেন যেখানে পাবেন তাদের হ্যাকলিং করেন, তাদের জিজ্ঞেস করেন, তাদের নাজেহাল করেন, কিন্তু গায়ে হাত দিবেন না। নাজেহাল করেন, জিজ্ঞাসা করেন যে তোমরা বাংলাদেশটা ধ্বংস করছো কেন, হ্যাঁ, আর গ্রামীণ এর সকল প্রোডাক্ট বয়কট করেন। অনেক ধন্যবাদ। আমি অনেক সময় নিয়ে ফেলছি আপনার ইয়েতে। না সাইফুল আলম ভাই, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু মনে করে দিই, আজ হচ্ছে 27 ফেব্রুয়ারি, বাংলাদেশে এখন রাত প্রায় 11টা। তো আজকের এই দিনে কিন্তু আমাদের শ্রদ্ধেয় হুমায়ুন আজাদ স্যারকে মৌলবাদী জঙ্গিরা কুপিয়েছিল। তো তিনি আমাদের মাঝে আছেন, বেঁচে থাকবেন, কারণ আদর্শর কখনো মৃত্যু হয় না। আর বর্তমানের যে জঙ্গিদের ওস্তাদ ইউনুস, তার বক্তব্যটা একটু মনে রাখবেন, তার বিরুদ্ধে গণমামলার ব্যবস্থা করবেন, কারণ সে মব লেলিয়ে দিয়েছিল, সেই কিন্তু মব পিতা। এই বক্তব্যটা শুনুন, এটা দিয়ে শেষ করব। বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে, তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তারা সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম, ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে, কাজে সেই তেজ আসতে হবে না, এটাকে জায়গা দেবো না আমরা কোথাও। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটাকে প্রেশার গ্রুপ। তার বিরুদ্ধে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার না, তাদের সাথে সাথে আইনে ওনারা চাই ছবি, ওনারা চাই প্রমাণ, তোমাদের কিন্তু বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া। মব আর রাজনৈতিক কর্মসূচি দুইটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে। আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না। তারপরেও আবার আছে যে তারা আইনে আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়, বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। তোমরা বলার সময় বলেছো তো কারা মব ছিল, কারা কি করেছে, কারা সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে, মাথায় রাখবেন। ইউনুসের বিরুদ্ধে বা এই উপদেষ্টাদের বিরুদ্ধে আপনারা যার অবস্থান থেকে আইনি পদক্ষেপ নিতে পারেন, মামলা করতে পারেন, সেটি বিবেচনা করবেন। লাইভটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি আপনার মনে হয় এটা উপযোগী, আপনি আপনার বন্ধু, আপনার আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে পারেন।